কলকাতা থেকে কম বেশি 50 কিলোমিটার দূরে হুগলি জেলার বাঁশবেড়িয়া। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি এখানকার বিখ্যাত কার্তিক পুজো। বংশবাটি তথা বাঁশবেড়ে তথা বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর চল কিভাবে হলো বলতে গেলে ফিরে যেতে হয় ইতিহাসে। হুগলিতে 7টি গ্রাম নিয়ে সপ্তগ্রাম এককালে ছিল প্রধান বন্দর। এরই একটি গ্রাম বাঁশবেড়িয়া। 1656 সালে ভারত অধীশ্বর শাহজাহান পাটুলির রাঘব দত্ত রায়কে কিছু জমি দিয়ে সেখানকার জমিদার করেন তিনি। এখানে ছিল বাঁশ বাগান। বাঁশ ঝোপ সাফ করে জমিদার গড়ে তোলেন জনপদ। সেই বাঁশবনের নামের সঙ্গে সঙ্গতি রেখেই বাঁশবেড়িয়া। ইতিহাস বলে 16 শতকে সপ্তগ্রামে পর্তুগিজ বণিকেরা আসার পর থেকেই কার্তিক পুজোর প্রচলন। তথাকথিত শূদ্র জাতির হাতে এই পুজোর প্রচলন হলেও পরবর্তীকালে জমিদার ও ব্রাহ্মণেরাও অংশ নেয়। পুজোর জাঁকজমক ও বিসর্জনে সবার আগে থাকা যে বনেদি বাবুর প্রভাব কাজ করত, স্থানীয় পতিতাপল্লীতে তাঁর স্থান হতো বেশি। কার্তিককে বলা হয় ক্ষত্রিয়। স্বামী প্রজ্ঞানানন্দ তাঁর শ্রী দুর্গা বইতে বলেছেন, কার্তিক আসলে সূর্য। রাতের অন্ধকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে উষা দেবীকে প্রকাশ হতে সাহায্য করেন। কালী পুজোর অমাবস্যার পর ষষ্ঠ দিনে কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী। বাঁশবেড়িয়ায় মানুষ মনে করেন কার্তিক সংক্রান্তিতে দেবলোক ও মানবলোক কাছাকাছি আসে। এই সব দেবতারাই মর্ত্যবাসীর কাছে পুজো পেতে চান। তাই কার্তিকের পাশাপাশি নটরাজ, হনুমান, রাধাকৃষ্ণেরও পুজো হয় বিভিন্ন বারোয়ারি মণ্ডপে। বাঁশবেড়িয়ায় পৌঁছে প্রথম যে মণ্ডপে বেড নিউজের ক্যামেরা পৌঁছল তা হল আমরা কজন ক্লাবের পুজো মণ্ডপ। 1997 সাল থেকে এখানে পুজো হয়ে আসছে। এই প্রতিমাকে বলা হয় রাজা কার্তিক, অর্থাৎ রাজ বেশে, অর্থাৎ দেব সেনাপতির বেশেই এখানে পূজিত হন কার্তিক। একটু তফাতে অনাড়ম্বর অথচ আত্মিক তাগিদে কার্তিক পুজো করেন সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পূজা কমিটি। এখানে মূর্তি বাবু কার্তিক নামেই পরিচিত। এরপরই চোখে পড়ল বিশাল এক মণ্ডপ। পুজো উদ্যোক্তা অভিযাত্রী সংঘ, 41 বছরের পুজো। এখানকার আরাধ্য দেবতা নটরাজ। এত দেবতা থাকতে হঠাৎ অভিযাত্রী নটরাজকেই বেছে নিল। আসলে ব্যাপারটা হচ্ছে নটরাজ, আপনি মনে করবেন নটরাজ হলো শিবের একটা রূপ। দেবাদিদেব আমরা কাকে বলি? শিবকে বলি। তাই শিব পুজো করা মানে আমাদের সকল মানে দেবী জাতিদের পুজো করা, দেবতাদের পুজো করা। তাই জন্য আমরা সেইভাবেই শিব পুজোটা করি, কারণ শিব হলো আমাদের দেবাদিদেব। আগেই বলেছি কার্তিক পুজোর পাশাপাশি নবদ্বীপের রাস উৎসবের মতো বাঁশবেড়িয়াতে হয় অন্য দেবদেবীরও পুজো। শিবাজি সংঘ ও জুনিয়র নীল সংঘ হনুমান ও রাধাকৃষ্ণের পুজো করে আসছেন 1960 সাল থেকে। '80 থেকে পুজো করছেন নেতাজি সংঘ। সবচেয়ে নজরকাড়া মণ্ডপ ও প্রতিমা বানিয়েছেন অবিন চৌধুরী। যদিও এখানে কার্তিকের বদলে পূজিত হয়েছেন অর্জুন ও শ্রীকৃষ্ণ।
শিল্পীর শিল্পকর্ম আগেই স্থান পেয়েছে আমেরিকার মিউজিয়ামে। স্থপতি অবিনের শিল্পী সত্তায় প্রকৃতি, বিজ্ঞান, অধ্যাত্মবাদ এবং বাংলার ভূমিপুত্রদের সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা গেছে। 32টি বাঁশ এবং 57টি সাদা কাপড়ের টুকরোয় আদিবাসী ঘরানায় শামিয়ানার সাবেকিয়ানা তুলে ধরা হয়েছে। এলইডি আলোয় জোনাকি, নেপথ্যে পাখির কলকাকলি আর আদিবাসীদের লোকনৃত্যের এক মাদকতায় ভরে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ। আমাদের এবছরের পুজোর যে চিন্তাভাবনা, যে বিলুপ্তপ্রায় কিছু জিনিস ভারতবর্ষের, আমরা সেটা তুলে ধরেছি। একটি ছোট্ট বনাঞ্চলের থিম আমরা করেছি, যেটিতে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রতপের মণ্ডপ এটাকে নাম দেওয়া হয়েছে। চন্দ্রতপ বলতে এটা আমরা বোঝাচ্ছি চাঁদোয়া। চাঁদোয়া, আপনি যদি আদিবাসী অধ্যুষিত কোনো অঞ্চলে যান, সেখানকার শুভ অনুষ্ঠানে আপনারা এই ধরনের চাঁদোয়া, পাতার চাঁদোয়া দেখতে পাবেন। তো আমরা এখানে পাতা ব্যবহার করিনি, আমরা এখানে বিভিন্ন মাপে 57টি কাপড় কেটে আমরা এটা তৈরি করেছি। এটাতে একটা 3 ডাইমেনশন ফিগার দেওয়া হয়েছে। আপনি যেদিক থেকেই দেখবেন মণ্ডপটিকে একই রকম লাগবে। আর আমাদের আরাধ্য দেবতা কৃষ্ণার্জুন জটিল প্যারামেট্রিক টেকনোলজির সাহায্যে আমরা এই মণ্ডপ সজ্জা করেছি। আর আমাদের যে আরাধ্য দেবতা সেটা হচ্ছে কৃষ্ণার্জুন। হাওড়া থেকে হুগলি প্রথম রেলযাত্রার ইতিহাসকে স্মরণে রেখে পুজো উদ্যোক্তা অনির্বাণ সংগঠনের এবারকার থিম। জীবন্ত মূর্তি উপভোগ করলেন দর্শকরা, তারপর ট্রেনে চেপে মণ্ডপ। এছাড়া বিবেকানন্দের আলেখ্য সেখানে বাড়তি সংযোজন। এখানকার কার্তিক জামাইয়ের অনুকরণে, স্থানীয়রা বলেন জামাই কার্তিক।